আমরা এখন দ্বাদশ শ্রেণী প্রাকৃতিক ভূগোলে জল নির্গমন প্রণালী বা নদী নকশা সম্পর্কে আলোচনা করব। কোনো অঞ্চলে প্রধান নদী, উপনদী, শাখা নদী মিলিতভাবে একটি জ্যামিতিক আকার সৃষ্টি করে। এটি হলো নদী নকশা বা জল নির্গমন প্রণালী। নদীগুলির আকৃতি এবং উপনদী ও শাখা নদীর সাথে প্রধান নদীর কৌণিক সম্পর্কের ভিত্তিতে নদী নকশা নির্ধারিত হয়। সাধারণভাবে ভূপৃষ্ঠ থেকে ভূপৃষ্ঠে অবস্থান করে এই নদী নকশা সম্পর্কে বোঝা যায় না, কিন্তু মানচিত্রে বা আকাশ থেকে দেখলে এ সম্পর্কে সুষ্ঠু ধারণা ফুটে ওঠে। স্থানীয় ভূতাত্ত্বিক ও ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য এবং জলবায়ুর সাথে জল নির্গমন প্রণালীর গভীর সম্পর্ক আছে। সুতরাং বলা যায়, ভূতত্ত্ব, ভূপ্রকৃতি ও জলবায়ুর সাথে সম্পর্ক রেখে কোনো অঞ্চলে বিভিন্ন প্রকার নদী সম্মিলিতভাবে যে জ্যামিতিক নকশা বা আকার সৃষ্টি করে তাকে নদী নকশা বা জল নির্গমন প্রণালী বলা হয়ে থাকে। এখন আমরা দেখব জল নির্গমন প্রণালী কতগুলি বিষয়ের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। কোনো অঞ্চলের জল নির্গমন প্রণালী কতগুলি প্রাকৃতিক বিষয়ের উপর নির্ভর করে গড়ে ওঠে। প্রথমত, প্রারম্ভিক ভূমি ঢাল। অববাহিকার প্রাথমিক ঢাল অনুসারে প্রধান নদী বা অনুগামী নদী প্রবাহিত হয়। দ্বিতীয়ত, শিলাস্তরের বিন্যাস। অববাহিকাতে কঠিন ও কোমল শিলা পর্যায়ক্রমে অবস্থান করলে কঠিন শিলাকে এড়িয়ে নরম শিলাস্তরের ওপর দিয়ে নদীগুলি ঢালের দিকে প্রবাহিত হয়ে সমান্তরাল বিন্যাস সৃষ্টি করে। ভূপৃষ্ঠের সঙ্গে আনুভূমিক শিলা গঠন থাকলে বৃক্ষরূপী নকশা গড়ে ওঠে। তৃতীয়ত, শিলাস্তরের কাঠিন্য। নদী শিলাস্তরের দুর্বল অংশকে অনুসরণ করে, ফলে গম্বুজ ভূগঠনে অঙ্গুরীয় আকার বিন্যাস গড়ে উঠতে দেখা যায়। জাফরিরূপী বিন্যাসে কঠিন শিলাকে এড়িয়ে কোমল শিলাতে পরবর্তী নদী প্রবাহিত হয়। চতুর্থত হল শিলাস্তরের নতি ও আয়াম। অববাহিকার শিলাস্তরের নতি ও আয়ামের বিন্যাস নদী সৃষ্টির সম্ভাবনা, নদীপথের দিক, নদী সঙ্গমের প্রকৃতি নিয়ন্ত্রণ করে। জাফরিরূপী বিন্যাসে অনুগামী ও গৌণ অনুগামী নদীর পথ নদীর দিকে, বিপরা নদীর পথ নদীর বিপরীতে, পরবর্তী নদী পথ আয়ামের দিকে বিস্তৃত হয়ে নদী সঙ্গমগুলি সমকৌণিক হয়। পঞ্চমত, শিলার ফাটল, দারণ, চ্যুতি। শিলাস্তরের এই দুর্বল অংশগুলি নদীর প্রবাহ পথকে সরাসরি নিয়ন্ত্রণ করে। গোষ্ঠীবদ্ধ সমকৌণিক ফাটল, দারণ ও চ্যুতি আয়তাকার নদী নকশার বিকাশ ঘটায়। ষষ্ঠত হল শিলার সছিদ্রতা ও প্রবেশতার ওপর নির্ভর করে পৃষ্ঠপ্রবাহের পরিমাণ বাড়ে বা কমে। অববাহিকার সমধর্মী শিলাস্তরের প্রবেশতা যত কমে, নদীর সংখ্যা তত বৃদ্ধি পেয়ে বৃক্ষরূপী নকশা তৈরি হয়। সপ্তমত, ভূমিঢালের প্রকৃতি। যে অঞ্চলের সামগ্রিক ভূমিঢাল একটি নির্দিষ্ট দিকে, সেখানে বৃক্ষরূপী জল নির্গমন প্রণালী। যেখানে ভূমিভাগের ঢাল খাড়া, সেখানে সমান্তরাল জল নির্গমন প্রণালী। মৃদু ঢাল বিশিষ্ট অঞ্চলে বিনুনিরূপী জল নির্গমন প্রণালী এবং কেন্দ্রীয় অংশ থেকে বাইরের দিকে ভূমি ঢালে কেন্দ্র বিমুখ জল নির্গমন প্রণালী গড়ে ওঠে। অষ্টমত, ভূ আলোড়ন। অববাহিকাতে ভূ আলোড়নের ফলে ফাটল, চ্যুতি সৃষ্টি হয়। ঢালের পরিবর্তনে নূতন নকশা গড়ে উঠতে দেখা যায়। নবম হল ভূতাত্ত্বিক গঠন। অববাহিকার ভূ আভ্যন্তরীণ শিলাস্তরের গঠন নদী নকশাকে প্রভাবিত করে। যেমন গম্বুজ বা ঊর্ধ্বভঙ্গ গঠনে কেন্দ্র বিমুখ, বেসিন বা অধোভঙ্গে গঠনে কেন্দ্রমুখী, একনত ভাঁজ গঠিত ভূমিভাগে জাফরিরূপী নদী বিন্যাস গড়ে ওঠে। দশমত, অববাহিকার জলবায়ু। অববাহিকাতে বৃষ্টিপাতের পরিমাণ, বাষ্পীভবন নদী নকশাকে প্রভাবিত করে। সাধারণত
অধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে বৃক্ষরূপী, সমান্তরাল, জাফরিরূপী, মাঝারি বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে আয়তকার জল নির্গমন প্রণালীর বিকাশ ঘটতে দেখা যায়। আমরা এখন বিভিন্ন ধরনের নদী সম্পর্কে দেখব। জল নির্গমন প্রণালীকে সঠিকভাবে জানতে গেলে বিভিন্ন নদী সম্পর্কে ধারণা থাকা অত্যন্ত জরুরি। প্রথমে আমরা দেখব অনুগামী নদী। ভূমির প্রাথমিক ঢালকে অনুসরণ করে যে নদী প্রবাহিত হয় তাকে অনুগামী নদী বলে। কোনো উত্থিত নূতন ভূমিভাগে প্রথম যে নদীটি সৃষ্টি হয় তাই হলো অনুগামী নদী। দ্বিতীয়ত আমরা দেখব উপ অনুগামী নদী। পরবর্তী নদী সৃষ্টির পর যেসব ছোট ছোট নদী প্রাথমিক ভূমিঢাল ও শিলাস্তরের নদী অনুসরণ করে অনুগামী নদীর প্রবাহ অভিমুখে প্রবাহিত হয়ে পরবর্তী নদীতে মিলিত হয় তাদের উপ অনুগামী নদী বলে। এরা দৈর্ঘ্যে অনেক ছোট হলেও গতিবেগ এদের খুব বেশি থাকে বা তীব্র হয়। তৃতীয়ত আমরা দেখব পরবর্তী নদী। অনুগামী নদীর উৎপত্তির পরেই যে নদী উৎপন্ন হয় তাকে পরবর্তী নদী বলে। এগুলি শিলার আয়াম বরাবর প্রবাহিত হয়। পরবর্তী নদী হলো প্রধান উপনদী। এরপর আমরা দেখব বিপরা নদী। অনুগামী নদীর যেদিকে প্রবাহিত হয় তার বিপরীতে অর্থাৎ সমগ্র অববাহিকার ঢালের বিপরীতে প্রবাহিত নদী হলো বিপরা নদী। এরপর আমরা দেখব পুনর্ভবা নদী। ক্ষয়চক্রের দ্বিতীয় পর্যায়ে সৃষ্ট যেসব নদী অনুগামী নদীর মতো প্রাথমিক ভূমিঢাল অনুসারে অনুগামী নদীর দিকে প্রবাহিত হয়, কিন্তু উপত্যকার গভীরতা অনুগামী নদী অপেক্ষা বেশি হয়, তাদের পুনর্ভবা নদী বলে। এরপর আমরা দেখব ভূ গঠনের সঙ্গে অসঙ্গতি অনুসারে নদীকে কতগুলো ভাগে ভাগ করা হয়ে থাকে। প্রথমত হচ্ছে পূর্ববর্তী নদী। প্রবাহপথের উত্থান সত্ত্বেও যেসব নদী নিম্নক্ষয়ের মাধ্যমে তার পূর্বেকার গতিপথ বজায় রাখতে সমর্থ হয় তাদের পূর্ববর্তী নদী বলে। যেমন উদাহরণ হিসাবে আমরা বলতে পারি তিস্তা, সিন্ধু, শতদ্রু, ব্রহ্মপুত্র, এই সমস্ত নদী। এরপর আমরা দেখব অধ্যারোপিত নদী। নবীনতর শিলাস্তরের ওপর গঠিত কোনো নদী ক্ষয়ের মাধ্যমে পূর্বেকার প্রাচীনতর শিলাস্তরের ওপর প্রতিস্থাপিত হয়ে বর্তমান গতিপথ অক্ষুণ্ণ রাখলে ওই নদীকে অধ্যারোপিত নদী বলা হয়ে থাকে। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি মধ্যপ্রদেশের সোন নদী। এরপর আমরা দেখব অসঙ্গত নদী। ভূ আভ্যন্তরীণ গঠনের সঙ্গে কোনো সামঞ্জস্য না রেখে যেসব নদী প্রবাহিত হয় তাদের অসঙ্গত নদী বলে। নদী উৎসের দিকে মস্তক্ষয়ের মাধ্যমে এই নদীর উৎপত্তি হয় এবং প্রধান নদীর সঙ্গে তির্যকভাবে এগুলি মিলিত হয়। এখন আমরা দেখব বিভিন্ন ধরনের জল নির্গমন প্রণালী সম্পর্কে। প্রধানত ভূতাত্ত্বিক গঠনের সঙ্গে সম্পর্ক রেখে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রকার জল নির্গমন প্রণালী গড়ে উঠতে দেখা যায়। এগুলির মধ্যে প্রথম আমরা যেটা দেখব সেটা হলো বৃক্ষরূপী জল নির্গমন প্রণালী। প্রধান নদীর সাথে উপনদীগুলি সূক্ষ্ম কোণে মিলিত হলে বা প্রধান নদী থেকে শাখা নদীগুলি সূক্ষ্ম কোণে নির্গত হলে জল নির্গমন প্রণালীটি অসংখ্য ডালপালাযুক্ত গাছের মতো দেখতে হয়। একেই বৃক্ষরূপী জল নির্গমন প্রণালী বলে। পৃথিবীর প্রায় সব অঞ্চলেই এই ধরনের জল নির্গমন প্রণালী দেখা যায়। এর বৈশিষ্ট্যগুলো হলো এই জল নির্গমন প্রণালীতে প্রধান নদীর উপনদী ও শাখা নদীর সংখ্যা অনেক বেশি থাকে। দ্বিতীয়ত প্রধান নদীর উভয় দিক থেকেই উপনদী এসে প্রধান নদীতে মেশে। তৃতীয়ত উপনদীগুলি প্রধান নদীর সাথে সূক্ষ্ম কোণে মিলিত হয়। চতুর্থত সকল নদী মস্তক্ষয়ের মাধ্যমে তার দৈর্ঘ্যের পরিমাণ ক্রমশ বাড়াতে থাকে। ভূতাত্ত্বিক গঠনের সঙ্গে এর সম্পর্ক আমরা দেখব। যে অঞ্চলে নদীর উপর ভূতাত্ত্বিক গঠনের প্রভাব থাকে না
সেখানে বৃক্ষরূপী জল নির্গমন প্রণালী গড়ে ওঠে। সাধারণত সমান্তরাল শিলা গঠন অথবা সমগঠন বা সমকাঠিন্যযুক্ত শিলাস্তরযুক্ত অঞ্চলে, যেখানে ভূমিভাগ বিস্তৃত, মৃদু ঢালু বা সমতল, সেখানে এই ধরনের জল নির্গমন প্রণালী দেখা যায়। পর্বত, পাহাড়, মালভূমি প্রায় সকল অঞ্চলেই এই ধরনের জল নির্গমন প্রণালী গড়ে ওঠার পক্ষে আদর্শ। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি ভারতের হিমালয়, ডেকান ট্র্যাপ মালভূমি, দক্ষিণ ভারতের নদী অববাহিকা বিভিন্ন, যেমন মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী নদীর অববাহিকা, এই সমস্ত জায়গায় এই ধরনের বৃক্ষরূপী জল নির্গমন ব্যবস্থা গড়ে ওঠে। এরই একটি রূপ হলো পিনেট নদী, সেটি সম্পর্কে আমরা এখন দেখব। বৃক্ষরূপী জল নির্গমন প্রণালীর এক বিশেষ রূপ হলো পিনেট জল নির্গমন প্রণালী। অসন্নিবদ্ধ শিলাগঠিত অঞ্চলে প্রধান নদীর গভীর ও সংকীর্ণ উপত্যকা সৃষ্টি করলে এবং উপত্যকার দুদিক খাড়া ঢালযুক্ত হলে ঘনভাবে অসংখ্য ছোট ছোট নদী প্রধান নদীতে মিলিত হয়ে পালকের ন্যায় আকৃতি বিশিষ্ট ভূমিরূপ গঠন করে। পালকের ন্যায় আকৃতি নদী নকশা গঠন করে থাকে। একেই পিনেট নদী নকশা বলা হয়ে থাকে। এরপর আমরা দেখব জাফরিরূপী জল নির্গমন প্রণালী। কোনো অঞ্চলে শিলাস্তরের আয়াম বরাবর বা পরপর কঠিন ও কোমল শিলা অবস্থান করলে প্রধান নদী অর্থাৎ অনুগামী নদী, মুখ্য উপনদী অর্থাৎ পরবর্তী নদী, গৌণ উপনদী অর্থাৎ বিপরা নদী পরস্পর সমান্তরাল ও উপসমান্তরালে প্রবাহিত হয়ে সমকোণে মিলিত হলে জালের মতন একটা আকার ধারণ করে। একেই জাফরিরূপী জল নির্গমন প্রণালী বলা হয়ে থাকে। এর বৈশিষ্ট্যগুলো হলো, প্রথমত অনুগামী, গৌণ অনুগামী, পরবর্তী, বিপরা প্রায় সব ধরনের নদী এই জল নির্গমন প্রণালীতে দেখা যায়। দ্বিতীয়ত সকল ধরনের নদী একে অপরের সমান্তরালে প্রবাহিত হয়। তৃতীয়ত সকল প্রকার নদী অন্যের সাথে সমকোণে মেশে। এবার আমরা দেখব ভূতাত্ত্বিক গঠনের সঙ্গে সম্পর্ক। সাধারণত ভাঁজযুক্ত অঞ্চলে, যেখানে ঊর্ধ্বভঙ্গে শৈলশিরা এবং অধোভঙ্গে উপত্যকা পরস্পর সমান্তরালে অবস্থান করে, সেখানে দীর্ঘ অধোভঙ্গ বরাবর অনুগামী নদী প্রবাহিত হয়। উপনদী বা পরবর্তী নদীগুলি দুর্বল শিলাস্তরের আয়াম বরাবর প্রবাহিত হয়ে সমকোণে প্রধান নদীর সাথে মেশে। এইভাবে গৌণ উপনদী বা বিপরা নদীগুলি দুর্বল শিলাস্তরের আয়াম বরাবর প্রধান নদীর সমান্তরালে প্রবাহিত হয়ে গৌণ উপনদীর সাথে সমকোণে মিলিত হয়। অসংখ্য সমান্তরাল চ্যুতিরেখা অঞ্চলে কঠিন ও কোমল শিলা পরপর অবস্থান করলে জাফরিরূপী জল নির্গমন প্রণালী গড়ে ওঠে। এই ধরনের জল নির্গমন প্রণালী চ্যুতিযুক্ত জল নির্গমন প্রণালী নামেও পরিচিত। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাপালেশিয়ান অঞ্চলে এই ধরনের জল নির্গমন প্রণালী দেখা যায়। আমাদের ভারতবর্ষে আরাবল্লী পর্বতের মাউন্ট আবু, আসামের কাছাড়, ছোটনাগপুর মালভূমির কয়েকটি অঞ্চলে জাফরিরূপী জল নির্গমন প্রণালী দেখা যায়। তৃতীয়ত এবার আমরা দেখব আয়তকার জল নির্গমন প্রণালী। যে জল নির্গমন প্রণালীতে প্রধান নদী ও তাদের উপনদী সহ সমস্তই উভয় সমকোণে মিলিত হয়ে আয়তকার রূপ ধারণ করে, তাকে আয়তকার জল নির্গমন প্রণালী বলে। এর বৈশিষ্ট্যগুলো হলো, ভূগাঠনিক দুর্বল স্থান অর্থাৎ দারণ, চ্যুতি, জোড়, ফাটল ইত্যাদি দিয়ে নদীগুলি প্রবাহিত হয়। ভূগাঠনিক দুর্বল স্থানগুলি যুক্ত হয়ে আয়তকার রূপ নেওয়ার কারণেই এই জল নির্গমন প্রণালী আয়তকার আকার ধারণ করে থাকে। উপনদীগুলি প্রধান নদীর সাথে সমকোণে বাঁক নিয়ে মিলিত হয়। নদীর ঘনত্ব বেশ কম থাকে। এরপর ভূতাত্ত্বিক গঠনের সঙ্গে এর সম্পর্ক আমরা দেখব। আয়তকার জল নির্গমন প্রণালী পুরোপুরি ভূতাত্ত্বিক গঠনের সঙ্গেই সম্পর্কযুক্ত।
ভূত্বকের জোড়, ধারণ, ফাটল, চ্যুতি প্রভৃতি দুর্বল স্থানগুলি আয়তাকার রূপে অবস্থান করলে প্রথমে দুর্বল স্থান দিয়ে সরু সরু নালা সৃষ্টি হয় এবং নালাগুলি পরে নদীর রূপ নিয়ে আয়তাকার জল নির্গমন প্রণালী গড়ে তোলে। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি, ভারতে মধ্যপ্রদেশের পাঁচমারি, অন্ধ্রপ্রদেশের কুডাপ্পা অঞ্চলে এই ধরনের জল নির্গমন প্রণালী দেখা যায়। এরপর আমরা দেখব সমান্তরাল জল নির্গমন প্রণালী। অধিক ঢাল বিশিষ্ট অঞ্চলে একটি প্রধান নদীর সমান্তরালে আরও কয়েকটি নদী প্রবাহিত হলে যে জল নির্গমন ব্যবস্থা গড়ে ওঠে তাকে সমান্তরাল জল নির্গমন প্রণালী বলে। এর বৈশিষ্ট্যগুলি হল, সকল জলবায়ু অঞ্চলেই এই ধরনের জল নির্গমন প্রণালী গড়ে ওঠে। দ্বিতীয়ত, উপনদীর সংখ্যা এখানে বেশ কম থাকে। এবার আমরা দেখব ভূতাত্ত্বিক গঠনের সঙ্গে এর সম্পর্ক। খাড়া ঢালযুক্ত অঞ্চলে এই ধরনের জল নির্গমন ব্যবস্থা সবচেয়ে বেশি গড়ে ওঠে। সমান্তরাল চ্যুতিরেখা বরাবর এই ধরনের জল নির্গমন ব্যবস্থা গড়ে উঠতে দেখা যায়। এছাড়াও উত্থিত উপকূল, মরুভূমিতে রৈখিক বালিয়াড়ি সমান্তরালে এই ধরনের জল নির্গমন প্রণালী গড়ে উঠতে দেখা যায়। এছাড়াও ড্রামলিং অঞ্চলে এই ধরনের জল নির্গমন প্রণালী গড়ে ওঠে। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি, ভারতের পশ্চিম উপকূলে পশ্চিমঘাট পর্বত থেকে নির্গত নদীগুলি সমান্তরাল জল নির্গমন প্রণালী গড়ে তোলে। এছাড়াও উত্তরাখণ্ডে শিবালিক পর্বতের দক্ষিণ ঢালে এই ধরনের জল নির্গমন প্রণালী দেখা যায়। এরপর আমরা দেখব কেন্দ্র বিমুখ জল নির্গমন প্রণালী। যখন কোনো উঁচু ভূমির উচ্চ স্থান থেকে উৎপন্ন নদীগুলি বাইরের দিকে চক্রের দণ্ডের ন্যায় বিভিন্ন দিকে প্রবাহিত হয়, তখন তাকে কেন্দ্র বিমুখ জল নির্গমন প্রণালী বলে। এর বৈশিষ্ট্য হিসাবে আমরা বলতে পারি, স্থানীয়ভাবে এই জল নির্গমন প্রণালী গড়ে উঠতে দেখা যায়। আবার বিস্তৃত অঞ্চলেও এই ধরনের জল নির্গমন প্রণালী গড়ে উঠতে দেখা যায়। স্থানীয়ভাবে কোনো পাহাড় বা গম্বুজকে কেন্দ্র করে তার চারিদিকে এই ধরনের জল নির্গমন প্রণালী দেখতে পাওয়া যায়। আর এক্ষেত্রে নদীগুলি ক্ষুদ্র দৈর্ঘ্যের হয়ে থাকে এবং বিস্তৃত অঞ্চলে যখন এই জল নির্গমন প্রণালী গড়ে ওঠে তখন নদীগুলির দৈর্ঘ্য অনেকটাই বেড়ে যায়। নদীগুলির ঢাল বেশি হওয়ায় নদীর স্রোতের বেগও অনেক বেশি থাকে। নদীগুলি অনুগামী নদীর অন্তর্ভুক্ত। এরপর আমরা দেখব ভূতাত্ত্বিক গঠনের সঙ্গে এর সম্পর্ক। খাড়া ঢালযুক্ত গম্বুজাকৃতি ভূমিরূপে এই প্রকার জল নির্গমন প্রণালী গড়ে ওঠে। তাই এই জল নির্গমন প্রণালী গড়ে ওঠার আদর্শ অঞ্চল হল গম্বুজাকৃতি পাহাড়, মৃত আগ্নেয়গিরি, অবশিষ্ট পাহাড়, ব্যাথলিথ ও ল্যাকোলিথ অঞ্চল, বিচ্ছিন্ন দ্বীপ, টেবিল ল্যান্ড, মেসা ও বাটে অঞ্চল। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি, শ্রীলঙ্কার নদীসমূহ এই কেন্দ্রবিমুখ জল নির্গমন প্রণালীর প্রকৃষ্ট উদাহরণ। এছাড়াও ভারতে গুজরাটের গির অরণ্য বা পাহাড়, গুজরাটের গির পাহাড় বা গিরনার পাহাড়, হাজারিবাগ মালভূমি, এখানে এই ধরনের জল নির্গমন প্রণালী গড়ে উঠতে দেখা যায়। এরপর আমরা দেখব অঙ্গুরীয় জল নির্গমন প্রণালী। গম্বুজাকৃতি ঊর্ধ্বভঙ্গ অঞ্চলে বড় বড় নদী ও তাদের উপনদীগুলি গম্বুজকে কেন্দ্র করে মিলেমিশে চক্রাকারে আংটির আকার ধারণ করে প্রবাহিত হয়। একে অঙ্গুরীয় জল নির্গমন প্রণালী বলে। এটি চক্রাকার জল নির্গমন প্রণালী নামেও পরিচিত। এর বৈশিষ্ট্য অনুসারে আমরা বলতে পারি, প্রধান নদী ও উপনদী উভয় চক্রাকারে প্রবাহিত হয়। দ্বিতীয়ত, উপনদীগুলি দৈর্ঘ্যে ছোট হয়। তৃতীয়ত, কেন্দ্রবিমুখ জল নির্গমন প্রণালী নদীগ্রাসের মাধ্যমে অঙ্গুরীয় জল নির্গমন প্রণালীতে পরিবর্তিত হয়। ভূতাত্ত্বিক গঠনের সঙ্গে এর সম্পর্ক আমরা দেখব। গম্বুজাকৃতি শিলা গঠন অঞ্চলে উৎপন্ন কেন্দ্রবিমুখ নদীগুলির মাধ্যমে ভূমি পরিণত অবস্থাপ্রাপ্ত হয়।
কঠিন ও কোমল শিলা পরপর অবস্থান করলে কোমল শিলাস্তর দিয়ে প্রবাহিত পরবর্তী নদী বা যেটাকে আমরা উপনদী বলি, সেটি মস্তক ক্ষয়ের মাধ্যমে অনুগামী নদীকে গ্রাস করে এবং কেন্দ্র বিমুখ জলনির্গমন প্রণালী অঙ্গুরীয় জলনির্গমন প্রণালীতে পরিবর্তিত হয়। এর উদাহরণ হিসাবে আমরা বলতে পারি মার্কিন যুক্তরাষ্ট্রে ব্ল্যাক ব্ল্যাক হিল। এছাড়া আহ, ভারতে আমরা দেখি ঝাড়খণ্ডের গিরিডি অঞ্চলে এই ধরনের জলনির্গমন প্রণালী গড়ে ওঠে। এরপর আমরা দেখব কেন্দ্রমুখী জলনির্গমন প্রণালী। কেন্দ্র বিমুখ জলনির্গমন প্রণালীর ঠিক বিপরীত অবস্থাই হলো কেন্দ্রমুখী জলনির্গমন প্রণালী। অধোভঙ্গ বেসিন বা আভ্যন্তরীণ জলাশয়ের চারিদিক থেকে নদী এসে মিলিত হলে একে কেন্দ্রমুখী জলনির্গমন প্রণালী বলে। এর বৈশিষ্ট্যগুলো হলো নদীগুলি অন্তর্দেশীয় নদীর অন্তর্ভুক্ত এবং এদের দৈর্ঘ্য অনেক ছোট বা কম। দ্বিতীয়ত, মরুভূমিতে এই ধরনের জলনির্গমন প্রণালীর প্রাধান্য অনেক বেশি দেখা যায়। তৃতীয়ত, মরুভূমির এই প্রকার নদী বছরের অধিকাংশ সময় শুষ্ক অবস্থায় থাকে এবং অনেক নদী প্রবাহ পথে শুকিয়ে যায়। এরপর আমরা দেখব ভূতাত্ত্বিক গঠনের সঙ্গে এর সম্পর্ক। পর্বত ঘেরা অধোভঙ্গ বেসিনে জলাশয়ে শিলাস্তরের ঢাল বেয়ে আসা নদী মিলিত হয়ে এই প্রকার জলনির্গমন প্রণালী গড়ে ওঠে। মরুভূমি অঞ্চলের অপবাহন সৃষ্ট গর্ত ও প্লায়া হ্রদ অঞ্চলে এই ধরনের জলনির্গমন ব্যবস্থা দেখা যায়। সিঙ্কহোল ও ক্যালডেরাতেও এই প্রকার জলনির্গমন প্রণালী গড়ে উঠতে দেখা যায়। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি নেপালের কাঠমান্ডু উপত্যকায় এই ধরনের জলনির্গমন প্রণালী দেখা যায়। এছাড়া ভারতের সম্বর হ্রদ বরাবর এই কেন্দ্রমুখী জলনির্গমন প্রণালী গড়ে উঠেছে। এরপর আমরা আর অন্য কয়েকটি জলনির্গমন প্রণালী সম্পর্কে দেখব। প্রথম হলো বিশৃঙ্খল জলনির্গমন প্রণালী। প্রধান নদী ও তাদের উপনদী সমূহ যখন কোনো নির্দিষ্ট নকশা বা জ্যামিতিক আকার তৈরি করে না, তখন তা বিশৃঙ্খল জলনির্গমন প্রণালী হিসাবে পরিগণিত হয়। এরপরে হলো বিনুনিরূপী জলনির্গমন প্রণালী। নদীর বদ্বীপ ও পর্বতের পাদদেশে পলল ব্যজনীতে এই প্রকার জলনির্গমন প্রণালী গড়ে উঠতে দেখা যায়। বদ্বীপ অঞ্চলে প্রধান নদী বিভিন্ন শাখায় ভাগ হয়ে সাগরে পড়ে এবং পলল ব্যজনীতে অর্থাৎ পর্বতের পাদদেশের পলল ব্যজনীতে প্রধান নদী বিভিন্ন শাখায় ভাগ হয়ে বিনুনি রূপে প্রবাহিত হওয়ার পর পুনরায় যখন একসঙ্গে মিশে যায় বা প্রবাহিত হতে দেখা যায়। এরপর আমরা দেখব হেরিংবোন জলনির্গমন প্রণালী। এই জলনির্গমন প্রণালী দেখতে মাছের কাঁটার মতো হয়ে থাকে। এখানে প্রধান নদী সরল রেখায় প্রবাহিত হয় এবং দুপাশ থেকে প্রায় সমান্তরালে অসংখ্য ছোট নদী প্রধান নদীতে এসে মেশে। তবে উভয় পাশের উপনদী এখানে মুখোমুখি প্রধান নদীতে মেশে না। চ্যুতিরেখা বরাবর এই ধরনের জলনির্গমন প্রণালী গড়ে উঠতে দেখা যায়। সবশেষে আমরা দেখব বর্ষি বাঁকযুক্ত জলনির্গমন প্রণালী। এই জলনির্গমন প্রণালীতে উপনদীগুলি প্রধান নদীর সাথে বর্ষির মতো বাঁক নিয়ে মেশে। তির্যকভাবে ভূমির উত্থান বা নদীগ্রাসের কারণে এই ধরনের জলনির্গমন প্রণালীর উদ্ভব ঘটে।